আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এমআরসিওজির যারা মেন্টররা আছে তারা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করেছি। সবাই হয়তো এখন পর্যন্ত জয়েন করতে পারেনি, বাট সবাই চেষ্টা করেছে আজকে একত্রিত হতে। আজকে অনেক খুশির একটা দিন। ঈদের কালকে আমাদের ঈদ গেল, আজকে ঈদের দ্বিতীয় দিন। তো সবার জন্যই অনেক খুশির একটা দিন, অনেক কাজের একটা দিন। এখন খুশির সময় বলতে আমার মনে হয় যে নিজের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে এখন খুশির চাইতে কাজের সময়টাই অনেক বেশি, তাই না? যে আমরা সবকিছু মিলিয়ে কিভাবে করে আহ ঘরে তো কিছু কাজ থাকেই, তার পাশাপাশি ডিউটি, সবকিছু মিলিয়ে ঈদ কিভাবে করে উদযাপন করা যায়। এবং সবচেয়ে বড় কথা, ঈদ উদযাপন করলেই তো হবে না, সামনে জুলাইয়ের 2 তারিখে আমাদের এমআরসিওজি পার্ট 1 এবং পার্ট 2 দুইটা এক্সামই আছে। তো সবকিছু করে কিভাবে করে এই এক্সাম দুইটাতে অ্যাপিয়ার করা যায়, এই সবকিছু নিয়ে আমাদের আজকের এই আয়োজনটা। আমি যদিও নন মুসলিম, আমার ঈদটা সবসময় কাটে ডিউটি ডিউটি করে করেই। গতকালও আমার সারাদিন ডিউটি ছিল, আজকেও আমার ডিউটি। আমি এখনো হসপিটালে আছি, যে হ্যাঁ আপনাদের সাথে ভিডিওতে আমি এজন্যই কথা বলতে পারছি না। তো আমি ফার্স্টে রিকোয়েস্ট করব যে যে একদম এই ঈদের সবকিছু সবগুলা ঈদ তার যার পুরা ট্রেনিং টাইমে সবগুলা ঈদকে সে কন্টিনিউ করে ঠিক মতো করে আহ গুছিয়ে এমএস এবং এমআরসিওজি দুইটা জার্নি কমপ্লিট করেছেন আমাদের প্রিয় এমআরসিওজি পার্ট 2 এর মেন্টর ডক্টর তানজিন আপুকে আমি রিকোয়েস্ট করব যে আপু আপনি যদি একটু বলেন যে আমাদের এই ঈদটার মধ্যে এবার তো অনেকেই আছেন আপনার সাথে। আমি এমআরসিওজি পার্ট 2 দিয়ে শুরু করতে চাচ্ছি। এবার অনেকেই এমআরসিওজি পার্ট 2 পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এবং অনেক স্টুডেন্টরাই আছেন যারা গত সেশনে ইমার্সিওজি পার্ট 1 পরীক্ষায় পাশ করেছেন, এবারই ইমার্সিওজি পার্ট 2 পরীক্ষায় বসবেন, অ্যাপিয়ার করবেন। মাঝখানে গ্যাপটা খুবই কম, 6 মাসের প্রস্তুতি নিয়ে। আপু এই ঈদের ছুটিটাকে কিভাবে কাজে লাগানো উচিত? মানে একেবারে তো পড়াশোনা পুরোটুকু করা যাবে না, কিন্তু সব কাজকর্ম গুছিয়ে কিভাবে করে এই টাইমটা একটু ফোকাস করা উচিত পড়াশোনাতে? ধন্যবাদ মমিতা। হুম। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো আজকের প্রোগ্রামে যারা আজকে শুনছেন অথবা লাইভে শুনছেন অথবা রেকর্ডেড শুনবেন, সবাইকেই ঈদের শুভেচ্ছা। আশা করি সবার 2025-এর ঈদুল আজহা ভালোভাবে কেটেছে। তো অলরেডি তো বিদেশে প্লাস বাইরে আমাদের ঈদের দিনটা শেষ হয়ে গেছে, তারপরেও ঈদের আমেজ 2-3 দিন থেকে যায়। তো বলবো না যে এই 2-3 দিন পড়ার প্রেশার নিবেন, এটা যারা আমাদের যেহেতু জানুয়ারি সেশনের জন্য কথা বলবো, তো সেক্ষেত্রে আগে জুলাই সেশনের জন্য বলে নেই, যাদের হচ্ছে জুলাইয়ের 2 তারিখে পার্ট 2 পরীক্ষা এবং জুলাইতেই যাদের পার্ট 1-এ বসবেন, তারা অবশ্যই আর সময় নষ্ট করা ঠিক হবে না, যেহেতু আজকে দিয়ে দ্বিতীয় দিন অলরেডি চলে গিয়েছে। তো আপনারা একদম ফোকাস করে মডিউল ওয়াইজ শিডিউল করে পড়তে বসবেন, যেন কোনো মডিউল আনকভার্ড না থাকে। এবং প্রত্যেকটা পার্ট 2 এর জন্য অবশ্যই গাইডলাইন্স গুলো সলভ মানে পড়ে পড়ে তারপরে আপনারা কোশ্চেনের দিকে ঝুঁকবেন। আর পার্ট 1-এ দেখা যায় যে রিকল সলভ করলেই 70-80% কমন পড়ে যায়। এই জন্য যদি পার্ট 1-এ কারো প্রিপারেশন মনে করেন যে এখন আমার সেভাবে হয়নি, আপনারা রিকলস এর উপর জোর দিতে পারেন। কিন্তু যারা পার্ট 2 তারা অবশ্যই আগে গাইডলাইনে ফোকাস করে সময় পেলে প্রতিটা গাইডলাইনের পরে কিছুক্ষণ 1-2 ঘন্টা রিকলস গুলো উল্টাতে পারেন। ঠিক আছে? আর হচ্ছে মানে ভয় পাওয়ার কিছু নাই যে সময় নাই, এটা নিয়ে প্যানিক করার কিছু নাই। যেহেতু বুক করে ফেলছেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, নিজের উপর বিশ্বাস রাখেন, বি কনফিডেন্ট। অবশ্যই ভালো কিছু আছে, যেটা ভাগ্যে আছে, আমরা শুধু চেষ্টা করব, এটাই। আর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় দিন রাত যখনই হোক, আমাদেরকে যেহেতু আমাদের ক্লোজ গ্রুপ, ওপেন গ্রুপ সবই আছে, সেখানে আপনারা আমাদেরকে নক করে রাখবেন। আমরা ইমিডিয়েটলি যদি ওই সময় সিন না করি, আমি চেষ্টা করি অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি অ্যান্সার করার। আচ্ছা, এটা হচ্ছে যারা জুলাই সেশনের। আর যারা জানুয়ারি সেশনের পার্ট 1 বা পার্ট 2-তে যারা অ্যাপিয়ার করবেন, ইনশাল্লাহ প্ল্যান করে ফেলেছেন। তো যেহেতু এমআরসিওজি ফিমেল প্রিডমিনেন্ট বেশি থাকে, সেহেতু আমাদের ফ্যামিলি যে কোনো প্রোগ্রাম সবকিছু আমাদেরকে ম্যানেজ করে, বাচ্চাও মনে হয় অনেকেরই আছে, তো সবকিছু ম্যানেজ করেই আমাদের চলতে হবে, কোনোটা ছেড়ে কোনোটা না, কারণ কাউকে ডিপ্রাইভড করে কোনো কিছু মানে পাওয়া যায় না। এই জন্য সবাইকেই সমান গুরুত্ব দিতে হবে। তারপরেও যেহেতু ডিগ্রি বা ইয়েটা নিজের,
নিজের শক্তি, এটাকে আমাদের ছাড়া যাবে না। হ্যাঁ, তো যেহেতু আমরা ঈদের ২-৩ দিন যারা জানুয়ারি সেশনে পরীক্ষা দিব, ২-৩ দিন আমরা একটু রিল্যাক্স করতেই পারি। কারণ রিল্যাক্স করলেই কিন্তু পড়তে বসার স্ট্রেংথ বা ইচ্ছা সবই বেড়ে যায়। তো ২-৩ দিন আমরা রিল্যাক্স করলেও এরপরে যেহেতু আমাদের অনগোয়িং অনেক ব্যাচ চলতেছে, আশা করি আপনারা সব লং ব্যাচের সাথে এবং রেগুলার যে মডিউল ব্যাচ যারা পার্ট 2 এ আছে এটার সাথে আপনারা এনরোল করবেন। তাহলে আপনারা প্রপার গাইডলাইন পাবেন এবং আ পড়ার যে ইয়েগুলো আ হার্ড কপি বা যেগুলো আপনারা কালেক্ট করেছেন সেগুলো অলরেডি পড়া শুরু করে দেন। যারা হচ্ছে জানুয়ারির জন্য প্ল্যান করছেন তারা ১ম এ কোয়েশ্চেন গুলো দেখতে পারেন, যে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক গুলো দেখতে পারেন যে কি ধরনের কোয়েশ্চেন আসে। তাহলে আপনার এই ছুটির টাইমটাতে মনে করেন যে পড়তে ইচ্ছা করছে না, আপনি কোয়েশ্চেন গুলো দেখেন। তাহলে বুঝতে পারবেন যে প্যাটার্নটা কেমন। প্যাটার্নটা বুঝতে পারলে পড়াটা ধরা যায় যে কিভাবে পড়বো। কারণ পড়া অনেক ভাস্ট পার্ট 2 এর জন্য মেইনলি। তো এই ছুটির টাইমটাতে আপনারা একটু ২-৩ দিন কোয়েশ্চেন গুলো উল্টান। তাহলে একটা যখন ধারণা পেয়ে যাবেন তখন আপনারা আস্তে, আস্তে আমাদের যে ব্যাচ রানিং আছে বা জানুয়ারি সেশনের জন্য শুরু হবে ইনশাল্লাহ, সেগুলোতে আপনারা এনরোল করলে আপনারা আরো প্রপার গাইডলাইন পাবেন। এবং এখন তো বিভিন্ন গ্রুপে অলরেডি আমরা গাইডলাইন সম্পর্কে বলি এবং আমাদের ওরিয়েন্টেশন কোর্স গুলোতে আমরা ওরিয়েন্টেশন ক্লাস গুলোতে সেশন গুলোতে আমরা একটা ধারণা দেই, প্রিলিমিনারি ধারণা। তো সেই অনুযায়ী আপনারা শুরু করতে পারেন। তো প্রথমে বলবো যে জানুয়ারিতে যারা প্ল্যান করছেন এখনো সময় আছে। তো আপনারা ঈদের ছুটিটা ভালো মতো কাটিয়ে ২-৩ দিন পর থেকে অবশ্যই টেবিলে পড়াশোনা গুছিয়ে পড়তে বসে যাবেন। তো এই বলে আর লম্বা করব না। আর জেনেসিস সবসময় আপনাদের সাথে আছে। জেনেসিস এর সকল স্টাফরা অনেক আ ফ্রেন্ডলি এবং অনেক কোঅপারেটিভ। আপনাদের সাথে সবাই থাকবে, আছে আপনাদের প্রপার গাইডলাইন এর জন্য। আশা করি আপনারাও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার সবাইকে ঈদ মোবারক। ডক্টর ঠিক আছে তানজিন, ম্যাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম আসমা ফারুকী, দীপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের আজকের এই প্রোগ্রামে যে ঈদ আড্ডা, এখানে মেইনলি আসলে আমাদের স্টুডেন্টরা এটাও জানতে চায় যে মেন্টররা কেমন ঈদ উপভোগ করলো, কোথায় ঈদ করছে, কেমন আনন্দ করছে, বা আসলে ঈদের এই আনন্দে মেন্টররাই কি শুধু আনন্দ করছে নাকি স্টুডেন্টরা শুধু পড়াশোনা করছে, নাকি আমরাও আসলে ওদেরকে নিয়ে অনেক বেশি চিন্তিত। সবকিছু মিলিয়ে আমি আপনার এবার কেমন ঈদটা কাটছে, বা মানে পরীক্ষার সময় কেমন ঈদ কাটতো, বা আপনি কি কেমন হচ্ছে সময় ব্রেক নিতেন ঈদের টাইমে পরীক্ষা পড়লে, ওইটা একটু যদি আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ দীপু। আহ, আচ্ছা, তো আমি এখন যে ঈদ করছি আমার ইনলস হাউসে আছি এখন। এটা হচ্ছে গাজীপুরে। তো মেনলি হচ্ছে এখানে ঈদ করি প্রতিবার। তো এবারও করছি এবং যেহেতু বাচ্চারা এখানে চলে আসে, ওরা খুব মজা করে, এই জন্য যে সব ঈদই আমি মোটামুটি এখানেই করি। তো আর আগের কথা বলবো, যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন আসলে মনের মধ্যে একটা মানে প্রেশার থাকতো যে এক্সাম। তবে আলহামদুলিল্লাহ আমার সকল এক্সাম কেন জানি মানে আমি সবসময় জানুয়ারি সেশনটাতেই বেশিরভাগ পরীক্ষা দিছি। তো ঈদ খুব বেশি আমাকে হ্যাসেল করে নাই। আমার লাইফের পার্ট 1 হোক, রেসিডেন্সির পরীক্ষা, এমআরসিওজি পার্ট 1 আর এমআরসিওজি পার্ট 1 তো তখন আমরা জুলাইতে দিতাম। সে সময় ঈদ অতটা, এমআরসিওজি পার্ট 1 এর সময় একটু ঈদ হ্যাম্পার করছিল। পার্ট 2 আমি জানুয়ারি সেশনে দিছি আর পার্ট 3 তো মেতে হয়েছে। তো পার্ট 3 আগেও কিন্তু আমার একটা রোজার ঈদের একটা ধকল ছিল। তো সবসময় তখন দেখা গেছে যে যখন পার্ট 3 আমি দেই, সেটার কথা বলি, তখন রোজার ঈদ করতে আমি এপ্রিলে, আমার তখন রোজার ঈদ হয়েছে, তখন আমি আমার যে ইনলস হাউসে ছিলাম। তো তখন আমি আমার পার্টনারের সাথে, আমার পার্টনার ছিল আহ, বিদেশি, ও ছিল হচ্ছে ইন্ডিয়ান। তো ওর সাথে আমি ফোনে আমরা কনভারসেশন করতাম, যেহেতু পার্ট 3টা তো আপনারা জানেন অস্কি এক্সাম। তো দেখা গেছে যে আমার বাসায় গেস্ট আসছে, কিন্তু ওর সাথে তো আমার টাইম ইয়ে করা, ও তো আর বাংলাদেশি না যে আমার কথা ওকে, কারণ ওকে যদি আমি হারাই ফেলি আমি আর কারো কোনো মানে আমি হয়তো ফ্রেন্ড ওই সময় খুঁজে পাবো না, কারণ পারছি আসলে বাংলাদেশ থেকে আহ ওরকম অনেকেই সে সময় আপনি যে সময় দিবেন সে সময় পাবেন না হয়তো। তো আমি খুব মানে দ্রুত ডিসিশন নিয়ে যেহেতু পরীক্ষাতে বসছি, দেখা গেছে যে আমার বাসায় গেস্ট আছে কিন্তু আমি 10-15 মিনিট বের করে বারান্দায় বসে আমি ওর সাথে কনভারসেশন করছি, যে অস্কি এক্সামটা অস্কি প্রিপারেশনটা একটু প্র্যাকটিস করছি। তো দেখা গেছে যে সেই সময় একটা চাপ ছিল, যেহেতু পরীক্ষা ছিল। তো এই জন্যই বলবো যারা পরীক্ষার্থী তারা 1-2 দিন একটু রিল্যাক্স করেন, যেহেতু দ্বিতীয় দিন চলে গেছে। জুলাই সেশনে যারা, পড়তে বসতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই, আপনাদের পড়তে বসতেই হবে। আর তারপরেও যেহেতু 2-1 দিন রিল্যাক্স করলে পড়ার ইয়েটার প্রতি ইয়ে বাড়ে, সো বলবো যারা জুলাই সেশন তারা অবশ্যই পড়বেন। তো এরকম স্ট্রাগল সবার লাইফে থাকবে। এই যদি স্ট্রাগলটা ভালোভাবে পার করতে পারেন, যেহেতু এই আহ, এই পরীক্ষার যে একটা ধকল, সেটা যদি এক চান্সে শেষ হয়ে যায় তাহলে তো মনে করি যে মানে একটু রিলিফ হয়ে যাবেন। এই জন্য যেমন এখন বলবো যে যেহেতু পরীক্ষা টরীক্ষা শেষ, এখন আর এত প্রেশার নাই। তো প্রেশার, ফ্যামিলি,
প্রোগ্রাম সবই থাকবে। তো কোনটাকে ছাড়া যাবে না। সবকিছু নিয়ে আমাদের চলতে হবে। সবকিছু নিয়ে চলতে পারলে আমরা আশা করি শেষ প্রান্তে আমাদের গোলে পৌঁছতে পারবো। আমরা লাইফে সাকসেসফুল হব। আর এভাবেই সব ফিমেল ডক্টরদের জীবনের গল্পটাই এরকম একই রকম। একটু এদিক সেদিক হবে, সবার সাপোর্ট একরকম থাকবে না। তারপরেও সবাই আমরা আল্লাহর উপর ভরসা রাখবো আর নিজেদের উপর বিশ্বাস রাখবো। আশা করি সবাই আমরা এভাবে এগিয়ে যাব। ধন্যবাদ। দীপু। থ্যাংক ইউ তানজিন আপুকে। তানজিন আপু অনেক সুইট করে ব্যাপারগুলো বলে দিলেন। তো তানজিন আপুর সাথে আমার একটা জিনিস অনেক পার্থক্য। তানজিন আপু বললেন যে সব পরীক্ষা তানজিন আপু দিয়েছেন জানুয়ারি সেশনে, আর আমি আমার যতগুলা পরীক্ষা আছে এখন পর্যন্ত সবগুলাই দিয়েছি হচ্ছে জুলাই সেশনে। আমার জন্য জুলাই সেশন অনেক বেশি লাকি। এটার জন্য দেখা যায় যে প্রত্যেকটা ঈদ মানে ঈদটা একটুখানি আমার জন্য একটু বেশি করেই পড়ে, এবং ঈদের ডিউটিটা আমাদের করতে হয়, এটা আমার জন্য একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, সবকিছু করেই আমরা চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি যে পরীক্ষাটা যেন আমরা সবাই সুন্দর করে দিতে পারি। তো আমি নেক্সট আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন ডক্টর মুনিরা আপু, আরেকজন অনেক ব্যস্ত একজন মানুষ, এবং আমাদের জেনেসিস, এফসিপিএস এবং ইমার্সিওজিন অনেক জনপ্রিয় একজন মেন্টর। আপু কিন্তু এখনো সব ব্যস্ততা সবকিছু করে আপুকে আমি যখনই জেনেসিসে দেখি না কেন, আপুকে আমি দেখি যে আপু কখনোই বসে নাই, যে হ্যাঁ বসে থেকে রেস্ট করতেছে বা গল্প করতেছেন, এরকম আমি আপুকে খুব কম দেখছি। আপুকে আমি বেশিরভাগ সময় দেখি যে আপু ল্যাপটপটা খুলে ক্লাসটাকে ডেভেলপ করা ট্রাই করতেছেন, ক্লাসের মধ্যে নতুন নতুন কিছু অ্যাড করতেছেন। আপুর তো মানে সবগুলা ক্লাসেরই আমরা জানি যে খুব বেশি আকর্ষণীয় জিনিস থাকে, যে পিক্টোগ্রাম গুলো, ছবিগুলো যেগুলা থাকে সেগুলা, ওই ছবিগুলা নেট থেকে নামিয়ে নামিয়ে যত সহজে করে আমরা বুঝতে পারি, স্টুডেন্টরা যাতে সহজে করে বুঝতে পারেন, তো ওগুলা সহজে আপু ওগুলা খুঁজে খুঁজে দেখি যে স্লাইডের মধ্যে অ্যাড করার চেষ্টা করেন। তো টাইম ম্যানেজমেন্টটা আমার মনে হয় মুনিরা আপুর অনেক 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 বেশি ভালো। তো আমি মুনিরা আপুকে রিকোয়েস্ট করব নেক্সট, যে মুনিরা আপু যদি একটু আমাদেরকে এনরিচ করেন যে আপু কিভাবে করে আমাদের স্টুডেন্টরা যেটা আছেন এবং আমরাও কিভাবে করে এই ছুটিটা কাজে লাগিয়ে, যে ঈদের যে ছুটিটা আছে সব মজা করব সবকিছু করবো তো ঠিকই আছে, কিন্তু পরীক্ষার জন্য কিভাবে করে এই ঈদের ছুটি সময়টাকে কাজে লাগাবো। আসসালামু মুনি আলাইকুম। যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন আমাদের ঈদ পরবর্তী ঈদ আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমাদের আজকের এই সেশনে। আমরা বেসিক্যালি আজকে আসলে ঈদের পরবর্তীতে সবাই আসলে একত্রিত হয়েছি একটু আহ সবার ঈদ কেমন কাটছে বা সবাই কেমন আছি, এবং আমাদের যারা স্টুডেন্টরা আছে তারাও দেখা যায় যারা সামনে এক্সামিনি তাদের একটা টেনশনের জায়গা থেকে যে ঈদটা আসলে মার্চ হয়ে গেল, ব্যাপারটা এরকম। আমি ফেসবুকে দেখেছি এই কয়েকদিন আগে যে অনেকেই ফাইনাল প্রপ বা এমনি প্রপ পরীক্ষা আছে যে কারণে তারা ঈদে যেতে পারে না এই বাসায়, তারা তাদের হোস্টেলে বা এই জায়গাগুলোতে ঈদ করছে। তো সবকিছু মিলে আসলে ডক্টরদের জীবনে পরীক্ষা থাকে, পরীক্ষা পরবর্তী সময়গুলো এক ধরনের সময় যায় এবং পুরো লাইফটা একটা স্ট্রেসের মধ্য দিয়ে আর কি পার হয়। তো যেই সময়টুকু যতটুকু আমার কাছে মনে হয় আনন্দে কাটানো যায়, এর ভেতরেই আর কি নির্মল আনন্দের উৎসটুকু খুঁজে বের করে সেই সময়টুকু আসলে আনন্দে কাটানোটাই উত্তম। তো আমরা দেখতে দেখতে ঈদুল আজহা পার করে ফেললাম। তো এই যে ঈদের পরবর্তীতে কিন্তু এবার একটা বেশ ভালো একটা ছুটি সব দিক থেকে আর কি ম্যানেজ করা গিয়েছে। তো এই ছুটিতে আসলে আমরা যে আসলে পড়ার কথা কেউ বলতেও চাই না বা শুনতেও চাই না, কিন্তু কাকতালীয় ভাবে বা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সাথে দেখা যায় যে পরীক্ষার একটা অংশ আষ্টে পৃষ্ঠে আর কি জড়িয়ে থাকে। তো যারা দেখা যাচ্ছে এই সেশনের এক্সামিনি তাদের তো আসলে ঈদের এই সময়টা 3-4 দিন সময়টা আসলে আপনারা একটু এনজয় করেন। ক্ষেত্র বিশেষে দেখা যায় মাইন্ডটা একটু রিল্যাক্স থাকলে যে বিষয়ে মানে হয় যে আমরা যে পড়াটা দেখা যাচ্ছে পড়তে আমার 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা লাগছে, দেখা যায় সে অংশটুকুই হয়তো আমি একটা ভালো একটা ফ্রেশ মুডে যখন পড়তে বসি তখন দেখা যায় আমার 2 ঘন্টায় পড়াটা হয়ে যায়। তার মানে টাইম ম্যানেজমেন্ট এবং সেই সাথে মানসিক যে একটা স্থিরতার একটা বিষয় জড়িত থাকে। তো এই কারণে ঈদের মধ্যেও একটু ওভারলোড নিয়ে আমাকে পড়তেই হবে, এর মধ্যে পড়া শেষ করতে হবে, এই বিষয়টার খুব বেশি পক্ষপাতে আমি নই। আমি সবসময় একটু মানে কি বলবো একটু রিল্যাক্স থাকার চেষ্টা করি, কিন্তু শেষ মুহূর্ত গুলাতে যে আমারও আসলে একটু হাসফাস শুরু হয়,
আমার মনে আছে আমি এক্সপ্রেস পার্ট পরীক্ষার জাস্ট মনে হয় 3-4 দিন আগে বাসায় চলে আসছিলাম। তার কারণ আমি এই স্ট্রেসটা নিতে পারছিলাম না। আমার কাছে মনে হয়েছে যা পড়ার সেটা পড়া হয়েছে, বাসা থেকে একটু ঘুরে আসি, বাসায় বাবা মার চেহারা দেখে আসি, তাহলে যে বিষয়টা হবে এর পরবর্তীতে আমি পড়লে এই পড়াটা আমি আরো দ্রুত গতিতে টেনে শেষ করতে পারবো। তো এই জন্য আপনাদের জন্য যে পরামর্শ, ঈদের একটা চমৎকার একটা সুন্দর সময় যাচ্ছে। এই ঈদে বেসিক্যালি কাজের জায়গাও বেশি থাকে, বোথ ফিমেল এবং মেল সবার জন্য। তো এই ঈদটা আপনাদের আনন্দ করেই কাটুক, এবং আপনারা আনন্দের পাশাপাশি যে বিষয়টা পড়ার অংশটুকুকে ভুলে গেলে চলবে না, কিন্তু এখান থেকে শক্তি সঞ্চয় করে পরবর্তীতে যখন আমার সামনে পরীক্ষা চলে আসছে, পার্ট 1 পরীক্ষা যদি হয় তাহলে রিকলের একটা পোর্শন আছে, পার্ট 2 পরীক্ষা যদি হয় তাহলে অনেক গাইডলাইন দেখার বিষয় আছে, সেই জায়গাগুলো যেন আমরা পার হয়ে যেতে পারি, সেই জন্যটা মনটাকে যেন এখন ফ্রেশ করে আগাতে পারি, সেজন্য সেই সঞ্চয়টুকু আপনি এই ঈদের আনন্দে রিফ্রেশমেন্টটুকু এনজয় করে আপনি ফেরত যাবেন পড়ালেখা থেকে। অপরদিকে যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন বলে চিন্তা করেছেন নেক্সট সেশনে, তাদের এই মুহূর্তে পড়ালেখা করার দরকার নেই। তারা এনজয় এনজয় একদম জাস্ট ঠিক। তো ব্যাপারটা এরকম। তো তার পরবর্তীতে যে বিষয়টা থাকে, যে পড়ালেখার ব্যাপার তো অনেক গেল, আপনি সারা বছরই তো আপনারা পড়ার কথা বলেন, তো পড়ার বাইরেও তো কিছু বিষয় থাকে, জীবনের একটা অংশ। তো সেই জন্য আমি আসলে যেটা বললাম, যে আপনারা যদি সময় পান, যারা জানুয়ারিতে পরীক্ষা দেবেন, একটু সময়টুকুকে ম্যানেজ করে একটু ঘুরেও আসতে পারেন, ঘুরে টুরে তারপরে না হয় পড়া শুরু করলেন। আর যারা পরীক্ষা এই কাছাকাছি সময় দিবেন, তাদের জন্য যে পরামর্শটা, আপনারা পরীক্ষাটা দিয়ে তারপরে একটা লং, আপনারা পরীক্ষা দিয়ে তারপরে আপনি সিলেট যান, বান্দরবন যান, যেখানে যান, কক্সবাজার যান, সেই জায়গাগুলোতে তার পরবর্তীতে ঘুরতে যাবেন বলে প্ল্যানটা করে রাখেন। আর আপনাদের সবার প্রতি আমাদের সবসময় শুভকামনা থাকে। নানান কর্মব্যস্ততা, নানান মানে ঝড় ঝামেলা, এগুলা পাড়ি দিয়ে আসলে ফিমেলদের জীবন, এগুলো আপনাদেরকে পাড়ি দিয়ে আগাতে হবে। তো এটাকে জাস্ট আর কি কনসাইজ করা, কম্পাইল করা, মূল বিষয় যেটা, কাজের জায়গাগুলোকে সমন্বয় করা। আপনি আপনার হাসপাতাল, পড়াশোনা, এমআরসিজি পরীক্ষা তো আমি সবসময় বলি একটা শখের ডিগ্রি। দেখা যায় সমস্ত কিছু ঠিক রেখে প্যারালালি আমরা এমআরসিজির এই জায়গাটা নিয়ে কাজ করি, যে শুধুমাত্র solely এমআরসিজির জন্য আমি সময় দিচ্ছি, এই মানুষগুলো একটু কম থাকে, যাদের শুরু থেকেই অ্যাটেনশন থাকে যে আমি দেশের বাইরে চলে যাব। এই জায়গাগুলো যেহেতু কম থাকে, তো তাদের জন্য আসলে যে বিষয়টা থাকবে যে সবকিছু মিলিয়ে যেহেতু এটা করতে হয়, তো এই জন্য আপনাদের ফোকাসড বেস পড়াশোনাটুকু যেন হয়, পার্ট 1 এর ক্ষেত্রে আপনাদের যেন রিকলের পড়াশোনাটুকু আপনারা বেশ ভালো করে আয়ত্ত করতে পারেন। এই অংশটুকু এখন তো চমৎকার ভাবে জেনেসিসে মেন্টররা পড়িয়ে দেয়, অনেক কোশ্চেনের অ্যান্সার ভুল থাকে। এমনকি লাস্ট আমি যে সেশনটাতে পরীক্ষা হয়েছে আমাদের ডাক্তার রিপা মহতো, সেই ক্লাসটাও আপনাদেরকে, সেই রিকলটাও নিয়ে দিয়েছি। তো এর চাইতে আসলে আমার মনে হয় প্রাপ্তির বিষয় বা আনন্দের বিষয় আসলে হতে পারে না। আমরা যখন পড়তাম তখন দেখতাম বিভিন্ন গ্রুপে এক এক দেশের এক একজন স্টুডেন্ট এক এক টাইপের অ্যান্সার দিচ্ছে, আমরা আসলে বুঝতাম না যে কোনটা সঠিক আর কোনটা আসলে সঠিক নয়। তো ম্যাক্সিমাম অ্যান্সার যেটা, সেটা দেখে বুঝতাম যে এটাই মনে হয় সঠিক অ্যান্সার হবে। তো সেই ক্ষেত্রে রিকল নিয়ে কাজ করা হয়েছে, এবং সেই রিকলের সঠিক অ্যান্সারের জায়গাগুলোতে আপনাদের জন্য মেন্টর খুব চমৎকার ভাবে টপিকস ভিত্তিকও পড়িয়ে দিচ্ছে। লাস্ট সেশন, তার আগের সেশন, এটা আপনার জন্য অনেক বড় একটা মানে সাহসের জায়গা, যে আমি এই জিনিসগুলো খুব কনফিডেন্সের সাথে অ্যান্সার জেনে তারপরে আসলে আমি অ্যান্সার গুলা পরীক্ষার হলে দিতে পারবো। পরীক্ষার হলে গেলেই দেখবেন এনভায়রনমেন্টটা পুরাটাই চেঞ্জ, পুরা কোশ্চেন গুলো আপনার জানা, আপনার মনে হবে আসলে কি আমি এমআরসিজি পার্ট 1 এর মতো পরীক্ষা দিচ্ছি। তো আসলে আপনি সেখানে পরীক্ষা দিচ্ছেন যেখানে 60-70% কোশ্চেন আপনি এই জায়গাগুলো থেকে মানে কমন পাবেন। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই খুব ফুরফুরে মেজাজে পরীক্ষার হলে যাবেন। জাস্ট এই সময়টুকু যে প্রসিডিউর সমাপন্ন করাটাই আসলে একটা জটিলতার জায়গা, সে জায়গাটুকু তো আপনারা অলরেডি ওভারকাম করে ফেলেছেন। এই জন্য আপনারা, আমার কাছে মনে হয় ঈদের এই সময়টুকু আনন্দ করেন, আর 4-5 দিন একদম ধুমসে মজায় মজায় আনন্দ করেন, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেন। তার পরবর্তীতে আপনারা যখন ফেরত যাবেন পড়াশোনায়, তখন আপনারা করবেন। তো আপাতত এই সময়টুকু আনন্দে কাটুন, ভালো কাটুন পরিবারের সবার সাথে। পরিবার হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। পরিবার ছাড়া আসলে আমরা দিন শেষে সবাইকে পরিবারের কাছে ফেরত যেতে হয়। তো এই যে একসাথে গেট টুগেদার, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার সাথে, এই সময়টুকুকে আপনি কখনোই হেলায় হারাবেন না। এই সময়টুকুকে আপনি খুব গুরুত্বের সাথে, যেহেতু
সবকিছু মোটামুটি ঈদের একটা ছুটি পেয়েছেন, একটু বন্ধের একটা আমেজ আছে, আপনার পরিবারকে আপনি শতভাগ সময় দেন। এই সময়টুকুই আপনার ইনভেস্টমেন্ট। পরিবারটা আপনার সবচাইতে আপনজন, সেই জায়গাটুকুকে আপনি যেন বিন্দু মাত্র ডিপ্রাইভ না করেন। চিরকাল ক্যারিয়ার করা যায়, সবকিছু করা যায়, কিন্তু দেখা যায় পারিবারিক একটা মানে না থাকলে সেই জিনিসটা আসলে মনের মধ্যে অনেকখানি আসলে একটা দুঃখের প্রলেপ তৈরি করে। তা আমার কাছে মনে হয় পারিবারিক আবহে খুব আনন্দের সাথে ঈদ উল ফিতরের এই সময়টুকু আপনি উদযাপন করেন। আপনাদের সবার প্রতি আমার সেই আন্তরিক দোয়া, শুভকামনা এবং ভালোবাসা রইল। ডাক্তার মৌমিতা। থ্যাংক ইউ ডক্টর মুনিনা আপুকে এত সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেইন করে দেওয়ার জন্য। আমিও গতকাল যখন হচ্ছে আমাদের যে ক্লোজ গ্রুপটা আছে আমাদের এমআরসিউজি পার্ট 1 এর যারা ফর্ম ফিল আপ করতে পেরেছেন এবং যারা এবার মানে এক্সাম দিবেন জুলাই সেশনে, তাদের জন্য আমাদের প্রতিবারই একটা ক্লোজ গ্রুপ থাকে, দ্য ফাইনাল ফাইটার্স গ্রুপ। তো এই গ্রুপটা হচ্ছে সারাদিনই অ্যাক্টিভ থাকে, যে হ্যাঁ সবসময় কোশ্চেন করতে থাকে সবাই, সব মেন্টররা এই কোশ্চেন গুলার কনফিউশন গুলা ক্লিয়ার করতে থাকেন। তো গ্রুপটার মধ্যে আমি কালকে সকালবেলা একদম সকালবেলা উঠে আমি যে মেসেজটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে অনেক বেশি অপরাধ বোধ কাজ করবে আজকের দিনটায়, যে হ্যাঁ একটু সাজবো কি সাজবো না, ছবি তুলবো কি ছবি তুলবো না, ছবি তুললেও অনেক বেশি অপরাধ বোধ কাজ করবে, বা না করলেও যে হ্যাঁ ঈদটা চলে গেল কোনটা আসলে করব। তো আমি সবাইকে বলেছিলাম যে হ্যাঁ 2 দিন যদি অফ নেন, 2 দিন অফ নিলে সেই অফ হালাল অফ, ঠিক আছে, তাতে তেমন কোনো কিছু কষ্ট এসে যাবে না। 2টা দিন অফ নেন, 2টা দিন অফ নিলে যেটা হবে যে আপু যে কথাটা বললেন যে সবার আগে আসে ফ্যামিলি। এমআরসিওজি আমাদের সবারই শখের একটা ডিগ্রি, হ্যাঁ এটা কারোরই যে হ্যাঁ এই ডিগ্রির উপরে সবাই অনেক বেশি ডিপেন্ডেন্ট এমন কেউ খুবই কম। সবাই দেখা যাচ্ছে যে এফসিপিএস বা এমএস করে কোলাটারালি ভাবে পাশাপাশি এই ডিগ্রিটা হয়তো অনগোয়িং করছেন। তো আমাদের সবারই শখের একটা ডিগ্রি, তো আগে তো হচ্ছে যেটা মেইন সেটার উপরে আমাদের ফোকাস করতে হবে। তো সেই মেইন জিনিসটা মানে আমাদের ফ্যামিলি, আমাদের লাইফের অন্যান্য যে পার্টস গুলো আছে সেগুলোর মধ্যে আমরা ফোকাস করব। এবং এইটা যেহেতু আমরা মানে মনে করেছি এবং নিয়ত নিয়েছি যে এই পরীক্ষাটায় আমরা অংশগ্রহণ করব, অবশ্যই এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। বাট আমরা 2টা দিন আমাদের পরীক্ষা আমাদের এই ঈদের পিছনে আমরা খরচ করতেই পারি, এতে এত বেশি অপরাধ বোধ লাগার কোনো কিছু নেই। নেক্সট আমি রিকোয়েস্ট করব আমাদের আজকের হচ্ছে আমাদের এই মিটিংটা একদম খুব মূল আকর্ষণ আমাদের দিলশাদ জাহান আপু গত জানুয়ারি সেশনে আমাদের সাথে আম, আমাদের সাথে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় এই জেনেসিস আউটলেয়ারের সাথে থেকেই পাশ করেছেন। এবং আপুর সবচেয়ে আমি যে কথাটা বলবো, আপু কেন এত বেশি, অনেকেই আমাদের সাথে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় পাশ করেছেন, এখন সবাই আমাদের কাছে অনেক বেশি প্রিয়। আপুর কথাটা কেন এক্সট্রা করে বলতেছি, আপু হচ্ছে সিঙ্গাপুরে থেকে পুরোপুরি পরীক্ষার প্রস্তুতিটা নিয়েছেন এবং ওখান থেকে পরীক্ষাটা দিয়েছেন। যে হ্যাঁ বাংলাদেশে থেকে সবার সঙ্গে থেকেই যে আমরা ঈদ করি যাই করি না কেন সবসময় ফ্যামিলির সাপোর্ট নিয়ে সবসময় ফ্যামিলির সাথে থেকে একটা পরীক্ষা দেওয়া এবং সম্পূর্ণ বাইরের একটা দেশে গিয়ে ওখানে থেকে সবকিছু গুছিয়ে পরীক্ষাটা দেওয়া কিন্তু আসলেই অনেক বেশি টাফ। তো আপু কিন্তু সেখানে থেকে পরীক্ষাটা দিয়েছেন এবং অনেক ভালো একটা নাম্বার পেয়ে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় পাশ করেছেন। এবং আপুকে আমি রিকোয়েস্ট করবো বলতে যে আপু ফার্স্টে ঈদ মোবারক। দেন আপু আপনার ঈদ এই যে ঈদ কেমন কাটলো, এবং এই যে বাইরের যে আপনি ঈদটা করলেন আপু ওখানে ঈদের অভিজ্ঞতাটা কিরকম এটা আমাদের একটু শেয়ার করতে বলবো। এবং ঈদে সবকিছু করে আপু কিভাবে করে আপনি হচ্ছে বলবেন যে যারা বাইরে থেকে আমাদের এবারও স্টুডেন্ট কিছু আছেন যারা বাইরে থেকে পরীক্ষা দিচ্ছেন ফ্যামিলি থেকে একটু ডিটাচ হয়ে, তো তারা কিভাবে করে পরীক্ষা দিবেন এক। সেকেন্ড হচ্ছে অনেকে আছেন যারা দেশে সিট পান নাই বাইরে গিয়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য একটু অ্যাডভাইস দিবেন যে হ্যাঁ তাদের কিভাবে করে প্রস্তুতি নেওয়া উচিত। এবং সবশেষে যে আপু একটা মানে দেশের বাইরে থেকে আপনি যে সাহস করেছেন যে হ্যাঁ এই এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা দেওয়ার, তো আপু আপনার সমগ্র অভিজ্ঞতাটাই যদি আমাদের সাথে শেয়ার করেন আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি ভালো হবে। দিলশাদ জাহান আপু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপুকে, মমিতা আপুকে, আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
আর জেনেসিস আউটলাইয়ারকে ধন্যবাদ যে আজকে আমাকে এত গুণী এত ট্যালেন্টেড এক্সিলেন্ট মানুষদের সামনে কথা বলার একটা সুযোগ দেওয়ার জন্য। ওনারা সবাই অনেক সিনিয়র, ওরা অনেক জানে, অনেক নলেজেবল পার্সন, আমি একজন জুনিয়র মানুষ। আমাকে যে এই সুযোগটা দিচ্ছে সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এই জানুয়ারি তে 2025 জানুয়ারিতে এমআরসি পার্ট 1 পাস করেছি। পাশ করার পরের দিনই আমি 19 তারিখ পাশ করেছি, 20 তারিখে আমি জেনেসিসে আউটলায়ার এমআরসি পার্ট 2 এর জন্য অ্যাডমিট হয়ে গেছি। এটাই হচ্ছে আমার মানে জেনেসিস আউটলায়ার থেকে আমি এত অ্যাডভান্টেজ পাইছি, এটা হচ্ছে সেটা একটা ফিডব্যাক। তো আমার হচ্ছে পার্ট 1 জার্নিটা আমি হচ্ছে সিঙ্গাপুরে আসছি 2021 সালে। 21 সালে আসার পরে আমি প্ল্যান করছি যে আমি 22-এ এমআরসি পার্ট 1 দিব। যেহেতু আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমার তো আর দেশে যাওয়ার স্কোপটা কম, সে আমি শুরু থেকে এমআরসিজু নিয়েছিলাম যে না আমি এমআরসিজুই পড়বো। আমি মানে অন্য কোনো এখন তো এমএস বা এফসিপিএস দেওয়ার সুযোগটা আমার নাই, সেই হিসেবে আমি একটাই দিচ্ছি। কিন্তু 2022 সালে আমি কনসেপ্ট করে ফেলি। আমি সিঙ্গাপুরে আমার প্রেগনেন্সি ছিল, সবকিছু একা আমি আর আমার হাজবেন্ড মিলে সবকিছু। তো তখন আমার তখন পড়াশোনার হয়নি। আর তারপর আবার 2টা বছর গ্যাপ হয়ে গেল মাঝখানে। 2024-এ মানে ডিসিশন নিয়ে নিচ্ছে না এবার সিরিয়াসলি পড়তে হবে, কিছু একটা তো লাইফে করতে হবে, এভাবে তো হয় না। দেন বাচ্চা, হাজবেন্ড, সবকিছু মিলে আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে শুরু করলাম এমআরসিউজের জার্নি। তো আমি আগে থেকে নিজে কিছু পড়ে যতটুকু পারছি গুছিয়েছি, তারপরে তারপরে এরপর জেনেসিসের সাথে যুক্ত হয়েছি। তারপরে জেনেসিস এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম আর রিকল ব্যাচে। তো ওখানে আমি রেগুলার এক্সাম দিতাম, প্রত্যেকটা এক্সামই দিয়েছি আমি। দেন রিকল ব্যাচে ভালোই ছিল আপুদের। আর আপু জেনেসিস আউটলেটে আপুগুলো মাশাআল্লাহ এত সাপোর্টিভ ছিল, এত কোঅপারেটিভ ছিল যে সব সময় ওনারা আমাদেরকে সবকিছুতে সাহায্য করছে। আর আমি তো পার্সোনালি আপুদেরকে ডিস্টার্ব করতাম। গ্রুপে তো করছি, গ্রুপে আমার এটা না এটা সেটা, আমি এটা পারছি না আপু, এটা পারি না, সবকিছু তো করেছি, কিন্তু পার্সোনাল আমি মৌমিতা আপু হচ্ছে তারপরে সব আপুদেরকে আমি পার্সোনালি নক করতাম। তো আপুরা সবাই আমাকে খুবই সাপোর্ট করছে, নাজিয়া আপু খুবই সাপোর্ট করছে। আর আপুদের পড়ানোর স্টাইল, আপুদের মানে গুছানোর স্টাইল সবকিছু খুবই ভালো ছিল। তা আমার কাছে মনে হয় যে মানে জেনেসিস আউটলায়ারের সাথে যদি থাকা যায় তাহলে এই এমআরসিজ এর মতো একটা ডিগ্রিতে ইজিলি একটা গাইডলাইন পেয়ে ইজিলি মানে নিজেকে পড়াশোনার জন্য প্রিপারেশন আর কোনো ঘাটতি থাকবে না। সো আমার কাছে মনে হয়নি, আমার প্রথমে মনে হয়েছিল কি আমি যেহেতু বাইরে আছে নাকি আমি বাইরে কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিব কিনা বা দেশে। কিন্তু আমার কাছে যখন আমি জেনেসিস আউটলায়ারে ভর্তি হই তখন আমার কাছে মনে হয়েছে কি এত টাকা দিয়ে বাইরে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, কারণ জেনেসিস আউটলায়ারের মধ্যে কোনো লেকিংস নেই আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আপু অনেক সাপোর্ট আর সবাই এত নলেজেবল যে মানে আপনার কোনো কিছু জানার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এটা ছিল আমার মানে পার্ট 1 থেকে নেওয়া এক্সপিরিয়েন্স, সেই হিসেবে আমি পার্ট 2-তে জয়েন করি। আর কিন্তু মানে আমার প্ল্যান হচ্ছে আমি জানুয়ারিতে এক্সাম দিব, যেহেতু আমার একটা বেবি আছে, ছোট বেবি। তো আমার সবকিছু মিলাই মানে সময় বের করাটা খুব টাফ হয়ে যায়। তাই আমি সেজন্য চিন্তা করলাম যে আমি এখন জেনেসিসে পার্ট 2 এর জন্য অ্যাডমিট হয়ে আগে পড়াটা গুছাই, ক্লাস করছি, পড়াটা গুছাচ্ছি, আপুরা কোন কোন মানে টপিকস এর উপর ইম্পর্টেন্ট দিচ্ছে ওগুলা দেখলাম, জাস্ট পড়াটা এখন গুছাই, তারপর আমি ইনশাল্লাহ জুলাই থেকে পড়া শুরু করবো। এটাই হচ্ছে আমার মানে প্ল্যান। বাকিটা আল্লাহর হুকুম, আল্লাহ কতটুকু আমার জন্য সহজ করে দেন সেটা দেখার বিষয়। আর হচ্ছে বিদেশের ঈদ নিয়ে যদি বলতে যাই, বিদেশ তো দেখতে, বিদেশ হচ্ছে চাকচিক্যময় একটা জায়গা বা অনেক ভাল লাগে। সিঙ্গাপুর তো সবাই জানে একটা খুবই সুন্দর একটা দেশ। বাট দেশ তো দেশই, নিজের দেশ তো নিজের দেশই। আর আত্মীয় স্বজন ছাড়া, মা বাবা ছাড়া ঈদ করাটা খুবই খারাপ লাগে। আর আমি লাস্ট 4টা বছর কোরবানির ঈদে দেশে যাইনি, যে কারণে আমার আমার এই মানে অন্য প্রত্যেকটা দিন ভালো লাগলেও না ঈদ আর ঈদের আগের দিন মনটা খুবই খারাপ থাকে। আর বিশেষ করে কোরবানির ঈদে সিঙ্গাপুরে কোনো মানে পশু জবাই করা যায় না বা নিজের পার্সোনাল কিছু করা যায় না, এখানে এই ধরনের কোনো সিস্টেম নাই। আমাদের অ্যাজ ইউজুয়াল গিয়ে দোকান থেকে মাংস কিনে এনে রান্না করে, যে জিনিসটা আমার মানে আমাদের দেশে ঈদ থেকে পুরোটাই ডিফারেন্ট, যেটা আমার কাছে একদমই আমেজফুল মনে হয় না। যে মানে এটা তো কোনো ঈদ হইতে পারে না, দেশে সবাই মিলে একসাথে একটা যে মজা থাকে। তারপরও সবকিছুর মাঝখানেও তো মানে মন্দের মধ্যে ভালো বলে একটা কথা আছে, এই মন্দের মধ্যে ভালো করে কিভাবে ঈদটা সেলিব্রেট করা যায় সেটাই চিন্তা করি। তো
তো ঈদের দিন আলহামদুলিল্লাহ আমার বাসায় গতকালকে সবাই গেট টুগেদার করেছি, সবাইকে নিজে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি ট্রাই করে রান্না করলাম, রান্না করে সবাইকে আমার বাসায় ইনভাইট করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ কেটেছে। আর যারা এবার পরীক্ষা দিবে জুলাইতে, আমি মনে করি ওনাদের সবার লাইফে ব্যস্ততা থাকবে, বাচ্চা থাকবে, সবকিছু থাকবে। সবার লাইফে আপস অ্যান্ড ডাউনসও থাকে। কিন্তু আমাদের সবার উচিত যে সবকিছুর মাঝখানে আমাদের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি নিজের আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমি মনে করি মেয়েদের একটা ওন আইডেন্টিটি থাকা দরকার। আর যেহেতু আমরা ডাক্তার, আমাদের তো ওই জিনিসটা আরো বেশি। সো আমি আমার মতো করে ট্রাই করে যাই কিভাবে নিজেকে এস্টাবলিশ করব। বাট আমি জানি না আদৌ করতে পারবো কিনা বা কতটুকু বা যেতে পারবো। বাট আই এম ট্রাইং মাই বেস্ট যে ইন ফিউচার যেন কিছু একটা করতে পারি। খুব ইচ্ছা আছে। বাকিটা আল্লাহর হুকুম। আর জেনেসিস আউটলাইনের সাথে ইনশাআল্লাহ সবসময় থাকার প্ল্যান আছে। আর উনারা আপুরা সাপোর্ট তো করে যাচ্ছে সবাই। এখন তো তানজিন আপু আমার মেন্টর। ওই আপু তো সবসময় আপুকে নক করি যে আপু এরকম আপু বলে যে এভাবে করো। ইনশাআল্লাহ ফলো করছি। দেখি বাকিটা আল্লাহ যতটুকু রাখছে। আর সবার জন্য শুভকামনা। যারা বিদেশে এমআরসিইউজি করতে চান তাদেরকে আমি বলব আপনারা যদি চান যদি এমআরসিইউজির জন্য যাদের পড়ার ইচ্ছা তারা জেনেসিস আউটলায়ারে থাকেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে মানে আপনাদের ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ধরনের কোচিং সেন্টার দরকার হবে না। এটা একটা মানে আমার কনফিডেন্ট থেকে বলা। আর যেটা হচ্ছে বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার মধ্যে বাংলাদেশ আর বাইরের মধ্যে ডিফারেন্স, বাংলাদেশে হয়তোবা সিটের প্রবলেম হইতে পারে বা ওরকম, কিন্তু বিদেশে মানে সিঙ্গাপুরে কোনো মানে এরকম সিট বুক হয়ে যায় বা এরকম আনএবল থাকে, এরকম কোনো প্রবলেম ফেস করতে হয় না, মানে অ্যাভেলেবল থাকে। আর ওখানে কোনো প্রবলেম হয়নি, যেটা সত্যি কথা। বিদেশে কোনো ধরনের ঝামেলা হয় না। অ্যাজ ইউজুয়াল মানে সবকিছু ইজি থাকে। সো যারা মনে করে দেশে সিট পায় না, বাইরের দেশে আরো অনেক হ্যাসেল, আসলে কিন্তু হ্যাসেল হয় না। এটা যে আপনার অন্য আরেকটা দেশে যাইতে হবে এটা একটা প্রবলেম, বাট আদারওয়াইজ বিদেশ সবকিছু কিন্তু অনেক স্মুথ থাকে, যে কারণে কোনো প্রবলেম হয়নি। সিঙ্গাপুরে আমরা এক্সাম হলে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না। আর পরীক্ষা হলে কিছুই মানে আমাকে নিতে দেয়নি, মানে কোনো ইভেন কোনো ওয়াচ, আমি পেন নিয়ে গেছিলাম, পেন্সিল নিয়ে গেছি না, ওরা কোনো কিছু আমাকে অ্যালাউ করে। জাস্ট আমার যা হয় বলছে ভিসা, যেটা আমার ভিসা কার্ড আছে, ভিসা কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো একটা অ্যালাউ করছে, আমি ভিসা কার্ডটা নিয়েছিলাম। দ্যাটস ইট। আমাকে আর কোনো কিছুই অ্যালাউ করে না। আর সবকিছু ওরাই প্রোভাইড করে, একটা পেজ, পেন, অ্যান্ড দেন ওখানে সবকিছু আছে। আর আর ক্যালকুলেটর হচ্ছে স্ক্রিনের মধ্যে ক্যালকুলেটর অপশন থাকে, ওখানে আপনার ক্যালকুলেটরটা আপনি ওভাবে ইউজ করতে পারবেন। বাট কোনো ভিজিবল কোনো ক্যালকুলেটর ছিল না। দ্যাটস ইট। আর এক্সপিরিয়েন্স খুবই ভালো, কোনো কমপ্লেন নেই। আর আই হোপ আমার অনেক জুনিয়র দেখছে শ্রীলঙ্কা গিয়ে এক্সাম দিচ্ছে, ওরা অবশ্য তাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। সো বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়ার মধ্যে আমি মনে করি না এখানে কোনো ভয় আছে। বাকিটা জাস্ট হ্যাসেলটা হচ্ছে জাস্ট আপনার ট্রান্সপোর্ট করবেন, দ্যাটস ইট। বাট প্রবলেমের কিছু নাই। আর সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের মাঝে হোক, সব সময় হোক, সবকিছুর মাঝখানে পড়াশোনাকে চালিয়ে যাবেন। যদিও বা আমি নিজে কিছু করতে পারি না লাইফে এখনো পর্যন্ত। আপুদেরকে ফলো করছি, দেখে আপুদের সাথে থেকে কিছু একটা করতে পারি কিনা। আপনাদের সবার জন্য শুভকামনা। হ্যালো মৌমিতা। থ্যাংক ইউ দিলশাদ জাহান আপুকে। আপু তো অনেক বেশি মানে হাম্বল একজন। তো আপু মানে লাস্ট যে কথাটা বললেন যে আপু কিছুই করতে পারেননি, কিন্তু আমি যে কথাটা বলবো যে হ্যাঁ, বিদেশে এরকম একা একা থেকে যে অন্য একটা কালচার, আপু যে কথাটা বললেন যে হ্যাঁ এমন একটা কালচার যেটার সাথে আপু পরিচিত না এবং যেটা হয়তো মেনে নিতেও একটু কষ্ট হয়, কিন্তু সেই কালচারটার মধ্যে থেকেও, সেই কালচারটার মধ্যে মানিয়ে রেখেও তারপরেও নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করে যাওয়াটা, এইটা অনেক এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা অনেক বেশি সাহসিকতার একটা জিনিস। তো আপুকে আমি বলবো যে আপুর জন্য অনেক অনেক বেশি শুভকামনা। তো আপুর যে কথাটা আপু এখানে এক্সট্রা করে আমি যে কথাটা বলতে চাই, যে অনেকেই আছেন যে এমআরসিওজি পার্ট 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, পার্ট 1 এর জন্য প্রিপারেশন নেওয়াটা আসলে যতখানি ইজি, আর পার্ট 2 এর জন্য দিশাত আপু যেহেতু নিচ্ছেন, আপু ভালো বলতে পারবেন যে পার্ট 2 এর জন্য প্রিপারেশন নেওয়াটা একটু ডিফিকাল্ট, কজ পার্ট 2 তে অনেক বেশি গাইডলাইন্স গুলো পড়তে হয় এবং আমাদের দেশে ট্রিটমেন্টের সাথে আসলে পার্ট 2 এর ট্রিটমেন্টের
মানে গাইডলাইন্স গুলোর অনেক বেশি ডিফারেন্স থাকার কারণে দেখা যায় যে আমাদের মানে ওখানে পড়াশোনায় সময়টা একটু বেশি দিতে হয়। তো সেই জায়গায় এই যে ট্রেনিং করেই হোক বা ফ্যামিলি সামলিয়ে হোক, সবকিছু করে 6 মাসে প্রিপারেশন নেওয়াটা মানে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। আচ্ছা, যারা নিতে পারছেন তাদের জন্য তো অনেক ভালো। অনেকেই আমাদের এমন আছেন যে আমাদের দিশাদ আপুর সাথেই পাস করেছেন, কিন্তু এবারই জুলাই সেশনে আমাদের এমআরসিজি পার্ট 2 পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছেন, এবং তারা হয়তো জুলাই সেশনে সবাই পরীক্ষা অ্যাপিয়ার করবেন। তো অনেকেই পারবেন এরকম, কিন্তু আপনাকে আগে আপু, দিলশাদ আপু যে জিনিসটা করছেন, যে কোনো কিছু করার আগে আপনাকে ফুললি প্ল্যান করতে হবে যে আমার পক্ষে, সবাই কি করছে এটা না, আমার পক্ষে কি সম্ভব নাকি, আমার জন্য কি এটা ফিজিবল নাকি, আমি কি পারবো যে যে সিলেবাসটা আছে, যে পড়াটা আছে, এটা আগামী 6 মাসে শেষ করতে, বা এই ডিগ্রিটা কি আমার জন্য আসলেই কতখানি দরকার। এই জিনিসগুলা কোনো একটা ডিগ্রি করার জন্য আপনি আগে মাথায় নিয়ে রাখবেন। কারণ আমি একটা জিনিস দেখছিলাম যে এখন হঠাৎ করে বিসিএস এর একটা আহ বিসিএস এর একটা কথা আসছে। তো আমারই অনেক জুনিয়র আছে এবং অনেক স্টুডেন্টরা আছেন যারা হচ্ছে ইউনিভার্সিটি পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। তো তারা আমাকে ফোন দিয়েছেন এবং আমাকে জিজ্ঞেস করতেছেন, আপু আমি কি করবো, আমি বুঝতে পারতেছি না, আমি কি এখন আমি তো আর বিসিএস পাবো না, আমি কি বিসিএস এর জন্য ট্রাই করব, নাকি আপু ইউনিভার্সিটি পার্ট 1 এর জন্য তো আমি অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছি, আমি এবার পুরোপুরি শিওর যে আমি এবার ইউনিভার্সিটি পার্ট 1 পরীক্ষায় বসবো। তো আপু আমি কি এবার ইউনিভার্সিটি পার্ট 1 পরীক্ষায় বসবো নাকি বিসিএস এ বসবো, ইউনিভার্সিটি পার্ট 1 পরীক্ষা তো আবার ঘুরে আসবে, বাট বিসিএস পরীক্ষা তো আর ঘুরে আসবে না। এক্ষেত্রে কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট আমি আপনাকে বলবো, এই যে দিশাদ আপুর মতোই আমি আপনাকে যে কথাটা বলবো, আপনার বুঝতে হবে যে আপনার জন্য কোনটা ফিজিবল, আপনি কোনটা বেশি চান। ঠিক আছে? তো আপনার জন্য সবচাইতে বেশি যেটা দরকার, আপনার জন্য মনে হবে যে যেটা করা, যে আপনি এইটা আপনার জন্য, এই ডিগ্রিটা আপনার জন্য বেশি দরকার, তো সেইটা প্রতি আপনি ফার্স্ট ফোকাস করবেন। ঠিক আছে? এইটা আপনাকে কেউ আলাদা বলে দিতে পারবে না, এইটা আপনার নিজেরই মন মতো ঠিক করে নিতে হবে। তো আমার মনে হয় যে আমার মনে হয় যে সবার শেষ আমাদের অলরেডি। আমি আরেকটা আপু, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম। আমি একটা জিনিস শেয়ার করতে, সেটা হচ্ছে মানে সিঙ্গাপুরের ট্রিটমেন্ট আর বাংলাদেশের ট্রিটমেন্টের মধ্যে সবার মুখে যে একটা কথা শুনি, সেটা হচ্ছে কি মানে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো ট্রিটমেন্ট করে, বা সিঙ্গাপুরে অনেক ভালো ট্রিটমেন্ট হয়, বা এটা হ্যাঁ, নো ডাউট যে সিঙ্গাপুরে অনেক ভালো ট্রিটমেন্ট হয়। আমি নিজে পুরো প্রেগনেন্সি জার্নি আমার সিঙ্গাপুরে ছিল। আমার হাজবেন্ডের এই গত সপ্তাহে সেপ্টোপ্লাস্টি হয়েছে সিঙ্গাপুরে। তো সবকিছু মিলাই সিঙ্গাপুর ট্রিটমেন্ট যে অনেক ভালো, নো ডাউট। বাট আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমার একটা পরিচিত মানুষ লিভার সিরোসিস নিয়ে বাংলাদেশে ট্রিটমেন্ট করছে। এরপর ওনাদের অ্যাজ ইউজুয়াল যা হয় যে না, সিঙ্গাপুরে যেহেতু বেস্ট, ওখানে যাইতে হবে। তো সিঙ্গাপুরে আসছে। তো ওরা এসে ট্রিটমেন্ট যায়, মানে একদম সিঙ্গাপুরের সবচেয়ে সিনিয়র যেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার সাথে দেখা করছে। তো উনি বলছে বাংলাদেশে যে ট্রিটমেন্ট করছে সব একদম মানে আপডেটেড, মানে একদম সব মানে এখন আপডেটেড ট্রিটমেন্ট হচ্ছে, মানে ওখানে চেঞ্জ করে কিছুই ছিল না। এটা হচ্ছিল আমার কাছে খুবই একটা ভালো, যে বাংলাদেশের ডাক্তারকে সবাই এত আন্ডার এস্টিমেট করে যে বাংলাদেশের ডাক্তাররা মনে হয় জানে না কিছু, বা সিঙ্গাপুর অনেক বেটার। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন লেটেস্ট, এখন সিঙ্গাপুর NUH এর নিওনেটোলজিস্ট ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে বাংলাদেশি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাংলাদেশি ডাক্তার। তারপরে আর যদি আপনি আরো চিন্তা করে দেখেন যে সবাই যে বাংলাদেশের ডক্টরের সাথে বিদেশি ডক্টরের সাথে কম্পেয়ার করে, আমার কাছে মনে হয় বাংলাদেশের ডক্টর 1000 টাইম বেটার নলেজেবল, প্লাস ওরা অনেক বেশি ভালো আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে। যদি আপনি কম্পেয়ার করেন, যে বলে যে বাংলাদেশের ডক্টর ভালো মতো দেখে না, রোগীদেরকে টাইম দেয় না, আমাদের দেশের ডক্টররা যে পরিমাণ রোগীদের প্রতি সময় দেয়, বা যে পরিমাণ কষ্টটা করে, আর যে পরিমাণ ওরা স্যাক্রিফাইসটা করে, বিদেশি ডক্টরদের এরকম করা লাগে না। ওদের একটা শিডিউল টাইম, তারপর ওদেরকে ওদের উইকেন্ড থাকে, শনি রবিবার 2 দিন উইকেন্ড আছে, তারপর ওদের বিকাল 5টার পর ওদের কোনো ডিউটি থাকে না। তো আর আপনি যে এরপর এক্সট্রা ডিউটি করে আপনার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়। আর আপনি এখানে বলে কি, বিদেশের ডক্টর যেমন আমাকে যে আলট্রা করছে, সে আমাকে 30 মিনিট ধরে দেখছে, দেখে আমাকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করছে। হ্যাঁ, অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু এটা যে আমার পে করতে হয়েছে মিনিমাম বাংলা 35,000 টাকা। এখন যদি আমাদের ডাক্তারকে যদি একটা রোগীর জন্য 35,000 টাকা পে করা হয়, তো আমার ডাক্তাররা অবশ্যই 30 মিনিট কেন 1 ঘন্টা ধরে রোগীটাকে দেখবে, ভালো মতো দেখবে।
তো আমাদের এই জিনিসটা বাংলাদেশের মানুষরা বুঝতে চায় না যে কি কেন বিদেশের ডাক্তারকে এত ভালো বলে আমি জানি না আসলে। ওদের কাছে মনে হয় এত সুন্দর পরিবেশ এটা দেখে ওদের কাছে মনে হয় ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের ডাক্তারের যে ট্রিটমেন্টটা করছে লাইক যদি আপনি গভর্নমেন্ট হসপিটাল চিটং মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজে যান, ওখানকার ট্রিটমেন্ট সিঙ্গাপুরে যদি আপনি গভর্নমেন্ট হসপিটালে যান, ওটা হচ্ছে লিটারে 3 স্টার থেকে 4 স্টার হোটেলের মতো। ওরা যদি এইসব ডাক্তার যে আমাদের দেশে যায়, ওরা লিটারেলি স্ট্রোক করবে যে এই এই পরিবেশে কেমনে আমাদের বাংলাদেশের ডাক্তাররা ট্রিটমেন্ট করছে। তো আমার কাছে মনে হয় আমাদের ডাক্তাররা হ্যাটস অফ যে এত ডেডিকেটেড প্লাস এত নলেজেবল। ওরা তো টেস্ট ছাড়া কথাই বলে না। প্রত্যেকটা জিনিস ইভেন কি ভ্যাজানাল এক্সামিনেশন আগে ওরা আমাকে টেস্টও করছে। মানে ভ্যাজানাল এক্সামিনেশন ওরা হাত দিবে না যদি আপনার টেস্ট না থাকে। তা চিন্তা করে আমাদের ডাক্তাররা কোনো কিছু ছাড়া গ্লাভস ছাড়াই পর্যন্ত এক্সামিনেশন করে ফেলে। আর হচ্ছে কোনো ক্লিনিক্যাল আই দিয়ে সব ডায়াগনোসিস ওদের কোনো কিছু লাগে না। তো আমাদের দেশের মতো ডাক্তার হয় না আসলে এত ডেডিকেশন নিয়ে। তো সবাই কেন যে বাইরের দেশের ডক্টরকে এত ভালো বা এত চিন্তা করে যে মানে ওদের দেশে দেখতে মানে নাহলে কথা কথা ইন্ডিয়ায় চলে যাবে বা অন্য দেশে চলে যাবে। বাট আমাদের ডাক্তাররা অনেক বেশি জানেন। আমার পার্সোনাল ওপিনিয়ন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিলশাদ জাহান আপুকে। তো আপু যে কথাটা বললেন যে হ্যাঁ, ওখানে সবাই আগে যে জিনিসটা ছিল যে আমাদের দেশে শুধুমাত্র আমাদের যে দেশি ডিগ্রি গুলা করা ওগুলার ক্ষেত্রে আমাদের যারা ডাক্তাররা আছেন ওনারা বেশি ফোকাস করতেন, কিন্তু আস্তে আস্তে যেটা হয়েছে এই বাংলাদেশের যারা আছে তারা আস্তে আস্তে দীপু আপু মুনিরা আপু এটা শুরু করেছেন, এবং আমরাও আস্তে আস্তে করে এই বিদেশি যে ডিগ্রি গুলো আছে যে এমআরসিওজি, ডিআরসিওজি, আমরা হয়তো ফার্স্ট ইয়ারে থাকতে এই ডিগ্রিগুলোর নামও শুনি নাই, তাই না? কিন্তু আস্তে আস্তে আমরা যখন এখন পোস্ট গ্রাজুয়েশনের ওয়েটায় আসছি, আপুরা তখন কাজ করেছেন, আমরা এখন এগুলার অন্ততপক্ষে নাম শুনি, এগুলাকে কিভাবে করে এগিয়ে নেওয়া যায়। আপুর সাথে একদম আমার লাস্ট কথা হচ্ছিল, দিশা জাহান আপুর সাথেই আমার কথা হচ্ছিল একদম লাস্ট ডিআরসিওজি বা বিকগ নিয়ে। আমি চিন্তা করতেছিলাম যে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি এসব ব্যাপারে জানতামও না, কিন্তু এখন দেখা যায় যে না, যারা ফিফথ ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকে ওরা এসেই জিজ্ঞেস করে যে আপু এটা দেওয়া যায়, এমআরসিওজি দিব, ইবিকক দিব, নাকি ডিআরসিওজি দিব, কোনটা নেওয়া উচিত আপু, এরকম। তো আস্তে আস্তে বাংলাদেশের ডাক্তাররাও আমাদের তো রিসোর্সের পরিমাণ খুবই কম যে হ্যাঁ সবকিছু, এবং বাংলাদেশে আসলে অন্যান্য দেশের মেয়েরা যেভাবে করে এগিয়ে যেতে পারে বাংলাদেশের জন্য তো আসলে মেয়েদের এগিয়ে যাওয়াটা এত এত বেশি সহজ এখন পর্যন্ত না। যাই হোক, আজকে আমাদের ঈদ আত্মায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা মেন্টর আমাদের সাথে ছিলেন। দিশা জাহান আপুকে অনেক অনেক ধন্যবাদ, মমিতা আপু আপুর পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। মমিতা এবং আমাদের সাথে এখন যুক্ত হয়ে গেছেন ডক্টর আসমা ফারুকী দীপু আপু। তো দীপু হ্যাঁ, কি আপুকে করছো আমি আপু? রিকোয়েস্ট করবো যে আপু যদি লাস্ট একদম সবার কথা বলা শেষ, আপু যদি এখন আমাদের জন্য বলেন যে আমারটা হ্যাঁ আসলে ঈদ অনেক টাইমটা কথা আপুর বলার। কেমন গেল। আপু ঈদ মোবারক। ঈদ মোবারক আপুনি। ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ আপু, আমরা সবাই ভালো আছি। আমার হচ্ছে সবার জন্য আমি আমার খুব খারাপ লাগছে, আপনাদেরকে তোমাদের সবাইকে খাওয়াতে পারলে ভালো হতো। দেখো কি আপু মচমচে খাওয়া করে হচ্ছে দেখাচ্ছে আমাদেরকে। কাবাব করা হয়েছে। হ্যাঁ, কারণ ঈদ ঈদ মানে তো মজা আনন্দ। আমি অনেকগুলো কাবাব ভেজেছি, খাচ্ছি বসে বসে। কিন্তু হচ্ছে সবচেয়ে কষ্টের কথা যেটা যে আমি সবাইকে ঈদ মোবারক বলছি, কিন্তু হচ্ছে কেউই, গতকালকে আমি সবাইকে বলেছি যে সবাই আসো ঈদে। সো আজকে আমাদের প্রোগ্রাম যারা শুনছে আমি সবাইকে হচ্ছে ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমাদের যে মেন্টররা যুক্ত হয়েছে আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ ঈদের পরের দিনও আসলে কিছু দেখা যায় ব্যস্ততা থাকে। আর বিশেষ করে তো আমি তো আসলে দিলশাদ জাহান নিজেই জানে আই এম সো মাচ মানে ফল ইন লাভ উইথ হার। আমি দিলশাদের এমনিই হচ্ছে খুবই ভক্ত, কারণ আমি এরকম সো কাইন্ড এবং সো কি বলবো যে এত মানে অবিডিয়েন্ট প্লাস এত হেল্পফুল একটা মানুষ আমি আমার লাইফে খুবই কম দেখেছি। যে বিশেষ করে আমি ওদের পরীক্ষার পরে ওরা মানে দিলশাদ এবং রিমা মোহন্ত যেই মানে আউট অফ কাম আমাকে দেখিয়েছে বা কোশ্চেন গুলো যেভাবে তারা গুছিয়েছে, এটা আসলে খুব ভালো সোল না হলে, গুড সোল না হলে কখনোই পসিবল না যে একটা মানুষ মানে এরকম হতে পারে। তো আমি আসলে প্রতিনিয়তই এই মেন্টরশিপের মাঝখানে বা জেনেসিসে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে আমি বরাবরই আমার স্টুডেন্টদের কাছ থেকেও অনেক কিছু শিখি, আরো কাইন্ড হতে শিখি, আরো কিভাবে দুটো মানুষকে দুটো ডক্টরকে আমি হেল্প করতে পারবো সেটা শিখি।
কিন্তু আজকের এই ঈদ আড্ডাটার মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের মেন্টররা আসলে কিভাবে তাদের ঈদগুলো পালন করে, কোথায় পালন করে। আমি বরাবরের মতোই হচ্ছে আমাদের বাসায় আছি এবং অ্যাজ ইউজুয়াল একটু শখের বশে দেখা যায় রান্না করি, যেহেতু রান্নাটা আমার খুবই পছন্দের। শখের বশে রান্না করি, কাবাব করি, খাওয়া দাওয়া করি। এটাই হচ্ছে একটা ঈদ আনন্দ। কিন্তু তার মধ্যেও আমি মানে প্রতি মুহূর্তেই আমাদের প্রত্যেকটা গ্রুপেই দেখছি যে কার আসলে কি এই মুহূর্তে নিড। যেমন এমার্সোজি পার্ট 2 রেস্টুরেন্টরা যখনই যেটা চাচ্ছে, আমি মেন্টরদের সাথে কথা বলে কিভাবে ওদেরকে আরেকটু ইজি করে দেয়া যায়। কারণ যে আসলে ঈদের ঠিক 20 দিনের মাথায় একটা পরীক্ষা যখন থাকে তখন সবারই মাথায় একটা টেনশন থাকে। কিন্তু আমি তানজিন হোসাইনের সাথে একমত হয়ে একটা কথাই বলবো যে যদি আসলে আমি নিজেও সেটা পারি না, আমি আসলে খুবই মানে কম জিনিসেই আমি পটু, যে একসাথে সবকিছু মেনটেন করা। কিন্তু হচ্ছে মানে তানজিন একটা কথা বলেছিল যে একটা ফিমেল লেডিদের এটাই জীবন, তাদের ফ্যামিলি, ইনলস, বেবি, রান্না বান্না, ঈদ, পড়াশোনা সব একসাথে করে আসলে জীবনটা চলতে হয়। তারপর মৌমিতার কাছে তো আমরা আসলে বরাবরই হচ্ছে কৃতজ্ঞ, কারণ মৌমিতাদের মতো অনেক মৌমিতারা এই দুইটা ঈদে খুব সুন্দর করে ডিউটি করে এবং সবাইকে সেবা দেয় বলেই আমরা এত সুন্দর একটা ঈদের আনন্দ হচ্ছে উপভোগ করতে পারি ফ্যামিলিদের সাথে। সো আমি আসলে সেই সাথে আমাদের এই ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যে মানুষগুলো আমাদেরকে এত সুন্দরভাবে ঈদ করার মানে সুযোগ করে দেয়, আমি মৌমিতার কাছেও অনেক বেশি কৃতজ্ঞ। এরকম অনেক মৌমিতা আমাদের সারা বাংলাদেশে হচ্ছে সব ইমার্জেন্সি সেবাগুলো, রাত জেগে সেবাগুলো দিয়ে যাচ্ছে। তো এই আমাদের আজকের এই ঈদ পরবর্তী যে আড্ডা, এখানে হচ্ছে আপনারা যারা আমাদের পরে রেকর্ডিং শুনবেন অথবা এখন লাইভ শুনছেন, এখানে এমআরসিজি পার্ট 1 পার্ট 2 সকল মেন্টররা আছে এবং আমাদের মনিরা আপু ছিলেন। আপুর মতো একজন ব্যস্ত মানুষ এত ডেডিকেটেডলি আপনাদের সাথে যুক্ত হয়েছে, আপনাদেরকে কিছু পরামর্শ দিয়েছে। আমি সবাইকে একটা কথাই বলবো, মমিতাও আপনাদেরকে লাস্টে বলে দিবে যে যারা জুলাইতে এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দিচ্ছেন তাদের এখন আসলে আর সময় নেই, 2 দিন সময় নেই। আগামীকালকে থেকে একটু পড়াশোনা শুরু করে দেন। যারা পার্ট 2 দিবেন তাদের তো আরো একদমই সময় নেই, কারণ পার্ট 2 হচ্ছে সো ভাস্ট সিলেবাস। কিন্তু হচ্ছে আপনারা যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন তাদের জন্য মাস্ট যেটা দরকার সেটা হচ্ছে যে আপনারা আমাদের জুন থেকেই একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, এই ব্যাচে এনরোল করতে পারেন এবং এই ব্যাচে আপনি টোটাল 7-8 মাস ধরে আগামী জানুয়ারি 17 তারিখ পর্যন্ত একদম টানা আপনি আপনার এমআরসিজি পার্ট 1 এবং পার্ট 2 এর প্রিপারেশন নেবেন। সুতরাং যারা এখনো প্ল্যান করছেন, এবং আমি মমিতা আরেকটা আমি শুনেছি বলেছে বিসিএস নাকি এমআরসিওজি, আসলে এমআরসিওজি এমন একটা ডিগ্রি যেটা আপনি করলে বিদেশে চলে যেতে হবে এরকম না। এটা একটা, যেন আমি সবসময় বলি, একটা মেয়ে শাড়ি পরলো, গহনা পরলো, তারপর একটু লিপস্টিক দিল, সেটার সাথে আরেকটু তাকে সৌন্দর্য বর্ধনের জন্য সে হয়তো একটু মেকআপ করলো, একটা টিপ দিল, একটু কাজল দিল, এমআরসিওজিটা আপনাকে সেই জায়গাটাতে এনহ্যান্স করবে। যেখানে আপনি বাংলাদেশে একটা ডিগ্রির পাশাপাশি যখন আপনি বিদেশে একটা ডিগ্রি করবেন, সেটা আপনাকে এই জায়গাগুলোতে আপনাকে এনহ্যান্স করবে যে আরো কত সুন্দরভাবে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি, আরো কত সুন্দরভাবে আমি অনেক ভালো নলেজ নিয়ে আমি একটা পেশেন্টের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। একজন এমবিবিএস ডক্টরও 500 টাকা ভিজিটে পেশেন্ট দেখছে, আবার আমিও ডিগ্রি কমপ্লিট করে 500 টাকা ভিজিটে একটা পেশেন্ট দেখবো। দুটোর মধ্যে অনেক যে পার্থক্য হবে সেটাই আপনি হচ্ছে 5 বছর পরে বুঝবেন, আফটার কমপ্লিটিং দ্য এমআরসিজি পার্ট 3। এবং আমি একটু আগে জাস্ট এই মমিতার ওই ফোনের মাঝখানে আমি একবার হচ্ছে জুম আউট হয়ে গেছি, ঠিক ওই মুহূর্তে আমার একটা ফোন এসেছে যে যাই হোক, যে অনেক মানে আমাদের জেনেসিসের একজন স্টাফের রিলেটিভ গ্রামের মধ্যে তার এরকম বাচ্চা হয়েছে, সেখানে তার ইপিসিওটমি দিয়েছে। আমরা সব সময় চেষ্টা করি যে রাইট যে আমাদের মিডিও ল্যাটারাল ইপিসিওটমিটা আছে সেটা দিতে, মিড লাইনটা না দিতে, এবং লেফট সাইডটা দিতে না, যেখানে রেকটাম আমাদের ইনজুরি বা ইনভলভ হওয়ার একটা সুযোগ থাকে। দেখেন, জাস্ট একটা ইপিসিওটমি থেকে যখন সে বলল যে ওই ফুটা দিয়ে হচ্ছে তার স্টুল আসতেছে, মানে তার ফিস্টুলা হয়ে গেছে। একটা ইপিসিওটমি থেকে আপনি টোটাল অ্যানাল স্ফিংক্টারকে ইনজুরি করে আপনি যে এত একটা পেশেন্টকে এতটা খারাপ পজিশনেও চলে যেতে পারে, আপনার নলেজটা যখন আরেকটু শার্প হবে, আরেকটু এনহ্যান্স হবে। এবং সে যেটা বলেছে যেটা একজন ডক্টরও করেছে কিনা তাদের ডাউট, কারণ একজন ডক্টরের ন্যূনতম এই নলেজটা ডেফিনেটলি থাকে। ওইখানে ওই যে নর্মাল হয়তো দেখা গেছে কোনো একজন হেলথ ওয়ার্কার এই কাজগুলোই তো করে, গ্রামগঞ্জে এগুলো করছে।
করছে। তো আমরা যখন একটা নলেজ নিয়ে আমরা কাজ শুরু করব, তখন আমার আশেপাশে আমার অ্যাসিস্ট্যান্টটাও অন্তত ২টা ৪টা মানুষের লাইফ সেভ করতে পারবে। আমাদের সেটাই আশা। কারণ এক জীবনে বেঁচে থাকতে হলে অনেকগুলো ডিগ্রি লাগবে, বিসিএস লাগবে, অনেক টাকা লাগবে, অনেক লাক্সারিয়াস লাইফ লাগবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সবার আগে প্রয়োজন একটা ভালো মানুষ, মানবিকতা এবং ভালো নলেজ নিয়ে আপনি বাংলাদেশের এই 18-20 কোটি মানুষের মধ্যে আপনি ৫,০০০ মানুষকে সারা জীবনে ভালো সেবা দিয়ে যান। এটাই আমাদের পরকালের জন্য যথেষ্ট। এবং আমি মনে করি গত ৫ বছরে আমি জেনেসিসে যত হাজার ডক্টরের সাথে জড়িত ছিলাম, আমি আমার এই এইমটা থেকেই হচ্ছে ওদেরকে এই সার্ভিসের জন্যই দৌড়াচ্ছি। যেই এমআরসিওজিতে আমি নিজে ১.৫-২ লাখ টাকা খরচ করে একটা এমআরসিওজি পার্ট 1 এর কোচিং করাচ্ছি। আমার মনে হয়েছে যে একজন জুনিয়র ডক্টর, আমার না হলে আমার মা সাপোর্ট দিয়েছে, ঠিক আছে আমি কোচিং করেছি, বা এখন পার্ট 2 তেও আমি খুব লাক্সারিয়াস ভাবে চলছি। কিন্তু যে ডক্টরটা, যার হচ্ছে আফটার ইন্টার্ন কমপ্লিশন এর পরে সে একটা মেডিকেল অফিসারে ঢুকতেও যার কষ্ট হয়ে যাচ্ছে, সে কিভাবে এটা করবে? তো কতটা কম অ্যামাউন্টের মধ্যে একটা বিদেশি ডিগ্রির স্বপ্নটা পূরণ করতে, যে একটা মেধাবী সে স্বপ্ন পূরণ করতে পারবে না একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য। এইটা আসলে জেনেসিস সবসময় আমাদেরকে এটা অ্যাপ্রিশিয়েট করে যে তোমাদের হাত ধরে যাতে জেনেসিসে এই ডাক্তাররা হচ্ছে এই সেবাটুকু পায়। সো আমি জেনেসিস পরিবারকে এবং জেনেসিসের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাবো, যারা আজকে যে আমাদের সাইফুল সাহেব আছেন, আমাদের অফিসের অনেক এক্সিকিউটিভ আছেন, যারা ঈদের মধ্যেও ২৪ ঘন্টা জেনেসিসে সেবা দিয়ে যাচ্ছে, তাদের সবার কাছে কৃতজ্ঞ। আজকে এত সুন্দর একটি একদম ঠিক ঈদের পরের দিনই ঈদ পরবর্তী ঈদ আড্ডাতে যুক্ত থাকার জন্য। এবং আমাদের মেন্টরদের অনেকে আমাকে, ডক্টর আমেনা, ডক্টর তিথি, নিতু সবাই হচ্ছে মেসেজ করেছে। আমেনা এখনো ঢাকা মেডিকেলের অ্যাডমিশনে আছে। তারপরে হচ্ছে তিথি অসুস্থ, যেহেতু সে নিজেও আসলে শারীরিকভাবে একটু অসুস্থ। আমাদের হচ্ছে নিতুর হচ্ছে সেটা হচ্ছে যে সরি, আমাদের হচ্ছে মিথিলার হচ্ছে বেবি সিক। সব মিলিয়ে আসলে সবাই অনেক হচ্ছে তাদের জীবনটাই অন্যরকম ভাবে হচ্ছে এখন আসলে যাচ্ছে। তো আমি সবার কাছেই কৃতজ্ঞ। এবং ডক্টর মৌমিতা, আমি তার কাছেও কৃতজ্ঞ যে মৌমিতা এত কষ্ট করে হচ্ছে একটা প্রোগ্রাম ঈদের পরের দিন নিজের ডিউটি সামলিয়ে হচ্ছে অনগোয়িং করছে। এবং আমি দিলশাদ আপুর কাছে বারবারই কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাজ আ ফরেন ডেলিগেট হিসেবে, ফরেন মেন্টর হিসেবে, ফরেন স্টুডেন্ট হিসেবে। এবং দিলশাদ আপু আলহামদুলিল্লাহ একই সাথে আমাদের জেনেসিস এর পার্ট 2 এর স্টুডেন্ট, পার্ট 1 এর মেন্টর। এবং মানে আমরা আপুর কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য এবং ঈদ পরবর্তী তার কিছু হচ্ছে কথা আমাদেরকে বলার জন্য। যেহেতু মৌমিতার হয়তো আপনার ডিউটি বা মৌমিতা লিভ নিয়েছে, আমি সবাইকে একটা কথাই বলবো, জেনেসিস আউটলেয়ারের আপনাদের লাস্টে 23 অর্থাৎ 0140440 এই যে নাম্বারটা আছে, এটাতে আপনি কল করে ইচ অ্যান্ড এভরি টাইম আপনি এমআরসিজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হচ্ছে সব নিউজ পাবেন। আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমাদের আগামী জুলাই থেকেই আমরা হচ্ছে এমআরসিজি পার্ট 3 স্টার্ট করে দিচ্ছি। সো ইনশাআল্লাহ এমআরসিজি পুরো টিমটা এখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং আমাদের এই ঈদ আড্ডাতে আজকে যারাই যুক্ত ছিলেন, ফ্রন্ট ব্যাকে যারা কাজ করেছেন এবং জেনেসিস আউটলেয়ারের সবাইকে আমি স্বাগতম এবং কৃতজ্ঞতা জানিয়ে আবারও ঈদ মোবারক বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দিলশাদ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ একদম প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।